রিফাইন্ড রাজাকার। তো তোদের সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। আমি আজ পর্যন্ত রিফাইন্ড রাজাকার রিফাইন্ড হ্যাঁ রাজাকার এটা ভালো বলছেন তো। না না, ও বলছে আমাকে আজকে বলছে একজন আপনি হচ্ছেন রিফাইন্ড আওয়ামী লীগের। তা আমি আমার তো রিফাইন্ড আওয়ামী লীগের তুই যদি মনে করিস আমার তো কিছু আসে যায় না, কিন্তু তুই যে রিফাইন্ড যা রাজাকার সেটা তো আমি বলছি না। কোন সময় আওয়ামী লীগের পক্ষে কি বললাম যায় না, ইনক্লুসিভ ইলেকশন চাওয়াটা নাকি আওয়ামী লীগের পক্ষে বলা। আরে মূর্খরা, ইনক্লুসিভ ইলেকশনের কথা এই জন্য বলছি যে অন্তত তুই এরপর ইলেকশনে দেখবি যে ইনক্লুসিভ ইলেকশনের কথা কি বলে। আওয়ামী লীগের পক্ষে বললেই বাকি, এটা তো মানুষের স্বাধীনতা। আমি আওয়ামী লীগ করবো কি করবো না, আওয়ামী লীগের পক্ষে বলবো কি বলবো না, এটা তো ব্যক্তির স্বাধীনতা। তারা কে ডমিনেট করার, তারা কে ডিক্টেট করার, তারা কে যে শিখিয়ে দেয় যে তুমি এটা করতে পারবা এটা করতে পারবা না। না সেটা আপনার একটা ভালো যুক্তি যে আওয়ামী লীগের পক্ষে বললো ওরা বলার কে, কারণ তুই নিজে কে, তুই নিজে তো একটা দলের সাপোর্ট করছিস, তুমি তোমার মতো করো ভাই, ওয়াই ইউ আর বদারিং, তুই নিজে তো একটা দলের সাপোর্ট করছিস, তুই নিজে হয়তো যে রিফাইন্ড রাজাকার। তো তোদের সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। আমি আজ পর্যন্ত রিফাইন্ড রাজাকার রিফাইন্ড রাজাকার এটা ভালো বলছেন তো। না না, ও বলছে আমাকে আজকে বলছে একজন আপনি হচ্ছেন রিফাইন্ড আওয়ামী লীগের। তা আমি আমার তো রিফাইন্ড আওয়ামী লীগের তুই যদি মনে করিস আমার তো কিছু আসে যায় না, কিন্তু তুই যে রিফাইন্ড যা রাজাকার সেটা তো আমি বলছি না। তোর কেন মাথা ব্যথা, বললাম আমি রিফাইন্ড আওয়ামী লীগের। কিন্তু কথা হচ্ছে যে আপনি যা না তা যদি আপনাকে যদি বলা হয় এবং তখন আপনার গা জ্বলবে, আপনি মনে করেন যে আপনি বলেন যে আপনি আক্রমণ করেন। আক্রমণ না করবো কেন? আমি আওয়ামী লীগ কেন হতে যাব? আমার 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 কথা যদি এখন সমালোচনা করছি সেটা যদি আওয়ামী লীগের পক্ষে যায় তাহলে আমি হয়ে গেলাম। আমি তাই এখন এর জন্য এই সরকার যদি বিএনপি থাকতো, বিএনপি কে হটিয়ে আসতো, তাহলে তো এটা বিএনপির পক্ষে যেত। আমরা যখন 1-11 সরকারের সমালোচনা করেছিলাম সেটা তো বিএনপির পক্ষে গেছে, আওয়ামী লীগের পক্ষে গেছে। তো তখন কি ছিল? মূল কথা আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা ডক্টর ইউনূসের নামে এই মূর্খতা ছড়াচ্ছে, সাংবাদিকদের কথা বলা বন্ধ করো, মুখ বন্ধ করো, ইনক্লুডিং মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, তারা মনে করছে যে দীপু ভাই একটা ভালো উদাহরণ দিয়েছে, বউ জামাই টক শো। বউ আর জামাই দুইজন একসঙ্গে একসুরে কথা বলবে, এই মানে এটাকে আরো কি বলবো, মানে এগুলো উচ্চারণ করা যাবে না এরকম শব্দ এখানে, যে তুমি আর আমরা দুইজনই একই রকম কথা বলে যাব, একটা আধা ঘন্টা 1 ঘন্টার একটা শো করে যাব, কেউ কারোর সাথে সহমত ভাই। হ্যাঁ, তো এই করে করে যদি টক শো হয় তো এখানে ভিন্ন মতের কোনো জায়গা থাকতে পারবে না। এই আমি বারবার বলছি, যে মূর্খগুলো এটা সমালোচনা করছে তারা ভাবছে না যে এই যে আনিস আলমগীর যে সরকারের সমালোচনা করছে, এই যে মাসুদ কামাল কিংবা আরো একজন, আমি দীপু ভাই বলবো বা আরো কারো যদি নাম হয় আপনার মনে আসলে এগুলো বলেন, তো এরা যে সমালোচনা করছে এটা তো এর ক্রেডিট তো এই ডক্টর ইউনূস সরকারের ইয়েতে পাচ্ছে। কারণ ডক্টর ইউনূস দেখাতে পারবে, দেখো আমার এত কড়া সমালোচনা করছে একটা লোক, তারপরও আমি তাকে কথা বলতে দিচ্ছি। তার মানে কি, আমার সহনশীলতা কোথায়? আমি মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি কিনা, আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি না, সেটা তো তুমি আনিস আলমগীর দিয়ে প্রমাণ পেতে পারো, তুমি তো মোস্তফা মাসুদ কামালকে দিয়ে প্রমাণ পেতে পারো, তুমি আরো 2-4 জন যাদের নাম বলতে পারো। তো তাহলে তোরা কেন সমালোচনা করছিস? তোদের কেন জ্বলতেছে ভাই? তোরা কোন এত প্রেমিক হয়ে গেছে ডক্টর ইউনূসের? ডক্টর ইউনূসকে তো সবাই আপনি তো আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগের সমালোচনা করতেন, আপনার কি তখন কোনো এরকম কল্লা ফেলে দেওয়ার হুমকি ধামকি পেতে হয়েছিল? কল্লা ফেলে দেওয়ার হুমকি দেয় নাই, কিন্তু ওরও বিশ্রী ভাবে আক্রমণ করতো, কারণ তারা তখন ক্ষমতায় ছিল, ক্ষমতার দম্ভ দেখাতো। আপনি সেটা বলছেন, ইভেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর প্রথম 6 মাস, ডক্টর ইউনূসের 6 মাস যেদিন পূর্ণ হয়েছে সেদিন আমি এবং আব্দুল নূর তুষার একটা টক শো করেছিলাম যে আমরা এখন ওনার সমালোচনা করতে পারি, কারণ 6 মাস আমরা ওনাকে দেখেছি। একজন শাসকের জন্য 6 মাস এনাফ টাইম। এটা আমার ইউটিউব চ্যানেলে আছে এই শোটা, যে আমরা এখন তার সমালোচনা করতে পারি, আমাদের একটা ভ্যালিড রিজন আছে। এর আগে আমরা সমালোচনা উনি করছে কিনা আমার খেয়াল নাই, পার্সোনালি আমি করি নাই। আমি কেন করি নাই? আমাকে যে আক্রমণ করতো, এবং আমি যে শেখ হাসিনার সমালোচনা তখনও করছি যে ওনার স্টেপস গুলো ঠিক ছিল না, সেই কারণে জাতির এই পরিণতি হয়েছে, আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে, এবং এখনো পর্যন্ত তারা রিগ্রেট করে না, এখনো পর্যন্ত তাদের উপলব্ধি নাই যে তারা ভুল করেছে, এবং এখনো পর্যন্ত সেই চোর বাটপার গুলো শেখ হাসিনার দলে আছে, এগুলোকে উনি কিন্তু ত্যাগ করেন নাই। এগুলো যখন সমালোচনা করছি তখন এই আওয়ামী লীগের লোকেরা এখন আমার ওয়ালে এসে কিন্তু আমার অনেক প্রশংসা করে
যে আপনি বঙ্গবন্ধুর কথা বলছেন, আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন, কিন্তু আমি যখন ওদের দলের সমালোচনা করেছি তখন কিন্তু আমাকে বিশ্রী ভাষায় লালবদর অমুক তমুক গালাগালি করেছে। এবং আমার সাথে দীর্ঘদিন ছিল ফ্রেন্ড লিস্টে, সেরকম লোকরা আমার বিরুদ্ধে এমনও ফেসবুকে স্ট্যাটাস লিখতে, এই সেই আনিস আলমগীর যাকে শেখ হাসিনা ফ্লট দিয়েছিল, সে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, কিন্তু ডট ডট ডট, তো ওই মানে অমুকের পুত, ওইটাই বলতেছি, ডট 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 অমুকের পুত, যে প্লটটা কোথায় দিয়েছিল, ফ্ল্যাটটা কোথায় দিয়েছিল, সেটা আমাকে একটু দেখা, তাহলে আমি তারপরে তোদের নেত্রী যে চোর বাটপার কতগুলোকে নিয়ে দেশে বিদেশে ভ্রমণ করেছে, কোনোদিন দেখেছিলি তার পয়সায় তার ইয়েতে উঠে আমি বিদেশ ভ্রমণ করেছি? দেখছিস? কিংবা তোর অন্য দলেরও কেউ কি বলতে পারবে আপনি সরকারের এই অমুক সরকারের প্রধানের সাথে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন? আনিস আলমগীর তো সেটা করে না। তোরা গোলামের মেন্টালিটি নিয়ে জন্ম নিয়েছিস, তোদের গোলামি তোদের রক্তের মধ্যে আছে, তাই তোরা মনে করিস যে আমি তো গোলাম, ও বোধহয় গোলাম, ও কেন বা ও গোলাম নয় কেন, সেটাই তোর মাথা ব্যথা। তো আমি এটা বলতেছি যে আমি সরকারের খাই না পড়ি না, আমি প্রাইভেট পার্সন, আমার কোন ঠেকা পড়ছে সরকারের গুণগান গাওয়ার? আমার দরকার হচ্ছে সাংবাদিক হিসাবে সরকার যদি ভুল ত্রুটি করে, কারণ তার সমালোচনা করব আমি, আর এই জন্যই করবো যে তার ভুল ত্রুটি আমার জীবনে প্রতিফলিত হচ্ছে, আমার রাষ্ট্রে প্রতিফলিত হচ্ছে, আমার আগামী প্রজন্মের জীবনে প্রতিফলিত হবে, তো তাকে সমালোচনা করা আমার অধিকার আছে। ডক্টর ইউনূসের যদি আমি সমালোচনা করে থাকি, সেটা আমার সাংবিধানিক অধিকার, সেটা আমার ব্যক্তিগত অধিকার, সেটা আমাকে রাষ্ট্র দিয়েছে। তুই কে? আমি সমালোচনা করবো কি না করবো তোর থেকে কেন আমি জেনে নিতে হবে? আমি যখন শেখ হাসিনার সমালোচনা করেছি তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আমি করেছি। শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই, তার গোয়াতর্মী যদি কিছু থাকে সেই তারও সমালোচনা করবো, তার ভুল ত্রুটি থাকলে করবো, কিন্তু আমি শেখ হাসিনা তো এখন অপ্রাসঙ্গিক, আমি কেন তাকে টেনে আনবো বারবার? এখন তো প্রাসঙ্গিক ডক্টর ইউনূস, এবং আগামীতে যারা ক্ষমতায় যাবে তাদেরও আমরা সমালোচনা করব। এখন আমি যেটা বুঝি যে বাংলাদেশের বাঙ্গু জনতা, এরাই হচ্ছে আসল শয়তান। এরাই বলে যে সাংবাদিকরা কথা বলতে পারছে না, এই গত 16 বছর কথা বলতে পারে নাই। তো কথা বলা মানে কি? কথা বলা মানে হচ্ছে শেখ হাসিনার গালাগালি করা? কথা বলা মানে বিদেশ থেকে বড় বড় লেকচার দিয়ে ইউনূসকে গালাগালি করা? কথা বলা মানে কি? কথা বলার মানে তো হচ্ছে সরকারের সমালোচনা করা। তো এবং কথা বলছে কেন, এখন কেন কথা বলছে, এবং ওকে জেলে দিয়ে দাও। তো এদের মানসিকতা পরিবর্তন কে করবে? ডক্টর ইউনূস তো আসলে এদের মানসিকতা পরিবর্তন করতে পারবে না, এরা তো ইনহেরিট ঝামেলায় আছে। আমি ডক্টর ইউনূসকে তো শুধু দায়ী করবো না এই জন্য যে উনি প্রিভেন্ট করছেন না, কারণ আমি মবের জন্য ওনাকে দায়ী করছি, কিন্তু এটাও তো সত্য, মব 3-4 দলেরই রয়ে গেছে। মব উনি কোন মবকে সামাল দেবেন? কিন্তু ওনার একটা নীতি প্রথম থেকে নেওয়া উচিত ছিল যে আমি কোন রকম মব সহ্য করবো না, ইনক্লুডিং 32। উনি 32 দিয়ে শুরু করে দিয়ে যেই ওইটা ওপেন করে দিয়েছেন, তাতে সবার এখন ক্ষমতা বেড়ে গেছে। সব টোকাই মনে করে যে ডক্টর ইউনূস তো আমার সরকার, আমার যা ইচ্ছা তা করতে পারবো। কিন্তু খুব ভালো লেগেছে যে ভেরি রিসেন্টলি আর্মি কতগুলো অ্যাকশন নিয়েছে। ভেরি রিসেন্টলি পুলিশ এই যে একজন আওয়ামী লীগ এমপির বাসা থেকে কয়েকজনকে ধরেছে, তাতেও একটুখানি চাঁদাবাজিটা একটুখানি মনে হয় যে লেভেলে এসছে, যে না ওই লেভেলে মাস্তানি আর চলবে না, সরকারও এদেরকে ধরতে পারে। তো আমি সার্বিকভাবে বলবো যে আমি কথা বলার অধিকার সরকার থেকে আমার খর্ব হয়নি, কথা বলার অধিকার সরকার রাখুক। আমি তাদেরকে এটাই বলবো, এই জন্যই বলবো যে সরকার নিজেই এই সার্টিফিকেট বিক্রি করতে পারবে। কিন্তু আমার মনে হয় কি আপনি একটু সরকারকে ছাড় দিয়ে আর কি বলতেছেন, বুঝছি আপনি বাংলাদেশে আছেন। না 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 না, আমার শুনেন, আমরা সাংবাদিকদেরও এক ধরনের আছে, সরকার মানে তার সমগ্র কিছু সমালোচনা কেন করবো? সে যদি ভালো কাজ করে করবো না কেন? সরকার এই পর্যন্ত কোন মিডিয়াকে বলেছে, না আমাকে শেষ করতে দেন, সরকার এই পর্যন্ত কোন মিডিয়াকে বলেছে যে অমুক সাংবাদিকদের চাকরিচ্যুত করো? সরকার এই নওয়াব কয়দিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছে যে এতজন। আনিস ভাই আপনি কি কথা বলতেছেন? এটা সরকার কি কোনোদিনও বলে যে আনিস আলমগীর বা সুলতানা রহমানকে চাকরিচ্যুত করো? এটা কি সরকার কোনোদিন বলে? শেখ হাসিনার আমলে শোনেন, শেখ হাসিনার আমলে বলেছে, শেখ হাসিনার আমলে বলেছে, বিশেষ বাহিনী বলেছে
এই লোককে চাকরি করতে দেবে না। আমাকে বলেছে সুলতানা, আপনি কথা শুনতেছেন না, নিজে নিজে বললে হবে না। আমাকে বাধ্য করা হয়েছিল বিএনপির আমলে, 91-এর যে বিএনপির আমল, তখন আমি চ্যানেল আইতে রিপোর্ট করতাম। আমার একটা রিপোর্টের জন্য বিশেষ বাহিনী থেকে বলা হয়েছে আনিস আলমগীর চাকরি করতে পারবে না। শেখ হাসিনার আমলও সেরকম ভাবে বলা হয়েছে, বহু লোকের চাকরি খাওয়া হয়েছে। আপনি এটা বললে হবে না। আপনি ইউনুসের সমালোচনা করছেন, শোনেন, আপনি ইউনুসের সমালোচনা করছেন, কিন্তু আপনাকে তথ্য জেনে করতে হবে। এই পর্যন্ত কোনো একটা ব্যক্তিকে, আনিস ভাই শুনেন আগে শুনেন, আপনি কেন বলছেন এই সরকার কাউকে চাকরিচ্যুত করেনি? আপনি মিজানের কথা ভুলে গেছেন। আরো একটা ছেলে, আমার নাম মনে আসতেছে না, এই যে সাংস্কৃতিক উপদেষ্টা, হ্যাঁ কি নাম, সাংস্কৃতিক উপদেষ্টার নাম কি? ফারুকীকে প্রশ্ন করে 2জন সাংবাদিকের চাকরি গেল না। আপনি কেন বলেন এই সরকার চাকরিচ্যুত করেনি? ওকে, তাহলে সে কাহিনী শোনার জন্য আপনি প্রস্তুত থাকেন। জি, ফারুকীকে প্রশ্ন করার জন্য কোনো একটা টেলিভিশনকে, 2টা বা 3টা টেলিভিশনকে হুমকি দেওয়া হয়েছে, তোমাদের এই সাংবাদিকদের আমরা এই চাকরিচ্যুত যদি না করো আমরা টেলিভিশন আক্রমণ করব। সরকারকে আপনি তখন দায়ী করতে পারতেন যখন ওই মব ওই টেলিভিশনে গিয়েছে, সরকার প্রিভেন্ট করে নাই। মব যাওয়ার আগেই মালিক পক্ষ তাদেরকে চাকরিচ্যুত করেছে। মালিক পক্ষে আপনি বলবেন দেখি না চোরে কি করে, ওই যে মালিক হয়ে বসে থাকে দেখবেন যে চোর কি করে। তো যে টেলিভিশন চ্যানেলের মালিক, তার যদি মব এসে ভাঙচুর করে, তারপর সরকার বলল আচ্ছা ঠিক আছে তোমরা চাকরি, মানে এদেরকে ধরলাম। ওকে ইউ হ্যাভ পয়েন্ট, বাট এট দ্য সেম টাইম আপনি প্রথম আলো দেখেন, প্রথম আলো তো আক্রমণ করতে গিয়েছিল, ডেইলি স্টার আক্রমণ করতে গিয়েছিল মব, সরকার কি প্রিভেন্ট করে নাই? সরকার যদি সেখানে আর্মি বা না দিত, প্রথম আলো কি রাখতো? প্রথম আলোকে ভাঙতো না? তো আপনি আনিস ভাই ধরেন শেখ হাসিনা কি নিজে গুলি করে মেরেছে? নিজে গুলি করে মেরেছে? মারে নাই, রাইট? যেভাবে তিনি প্রধানমন্ত্রী, সেটা ষড়যন্ত্র করে হোক, সেটা পুলিশে মারুক, যেভাবেই হোক না কেন, তার আমলে হত্যাকাণ্ড হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে এটি দায় তার। তিনি মানুষের নিরাপত্তা দিতে পারেননি, সেটা যে কারণেই হোক না কেন, এই দায় তো তার। আপনি ডক্টর ইউনূসকে কেন রেহাই দিচ্ছেন, কেন ছাড় দিয়ে দিচ্ছেন? আমি ডক্টর ইউনূসকে আপনি এক পাশে কথা বললে হবে না। আমি ডক্টর ইউনূসকে তো দায়ী করছি যে এইটাই, যে মবকে উনি প্রিভেন্ট করতে পারেন নাই, কিন্তু একই সময় আপনি শুধু ডক্টর ইউনূসকে গালি দিচ্ছেন কেন? আপনি মেরুদণ্ডহীন। জুলাই অভ্যুত্থান, যার মধ্য দিয়ে 1.5 দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়, সে সময় রাজনৈতিক দলগুলোকে সম্মুখ সারিতে দেখা না গেলেও পরবর্তী সময়ে এর কৃতিত্বের দাবি করতে দেখা গেছে। তাদের ভূমিকা কতটা ছিল সেটা নিয়ে বিশ্লেষকসহ অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। আন্দোলনে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরত জাহান টুম্পা 31 জুলাই নিজ প্রতিষ্ঠানের একজনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন এবং পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ভাইরাল হয়েছিলেন। তিনি বিবিসিকে বলছিলেন তিনি নিজের পাশে কোনো দল বা সংগঠন দেখেননি, আশেপাশের সবাইকে সাধারণ শিক্ষার্থী, জনগণ ও সহযোদ্ধা হিসেবেই লিখেছেন, যাদের কোনো দলীয় ট্যাগ ছিল না। এখন যদি কোনো দল এসে একপাক্ষিকভাবে বলে যে এর মাস্টারমাইন্ড আমরা ছিলাম, আমাদের এই ক্রেডিট ছিল, এটা সম্পূর্ণ আমার কাছে হাস্যকর মনে হয়। কারণ সেই সময় আমার যে সহযোদ্ধা ছিল, আমি দেখিনি তাকে বলতে যে আমি এই দলের বা ওই সংগঠন। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।